নমস্কার বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের এবারের নিবেদন কৃষ্ণগুপ্তের লেখা গল্প রহস্যময় পাতাল নগরী। কৃষ্ণগুপ্ত জন্ম 1974 সালের 12ই অক্টোবর কলকাতাতে। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিজ্ঞান শাখাতে স্নাতক হন। লেখালেখি শুরু মাধ্যমিকের পর থেকে। প্রথম লেখার বিষয় ছিল শুধুই গোয়েন্দা কাহিনী। পরে থ্রিলার ও ভৌতিক গল্প লেখা শুরু করেন। 2003 সালে শ্রীকৃষ্ণ ছদ্মনামে 3টে ডিটেকটিভ গল্প নিয়ে বইমেলাতে ক্রাইম জোন প্রকাশিত হয়। পাহাড়ি বাঁকের আতঙ্ক, জার্নি টু ডেথ, ভয়াল এই বইগুলো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এছাড়া এই বছরই বইমেলাতে মৃত্যুর ঠিকানা আর রহস্যের অভিযান এই বই দুটি প্রকাশিত হয়েছে বার্তা প্রকাশন থেকে। বর্তমানে একটা আধা সরকারি দপ্তরে কাজ করেন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন প্রদীপ্ত, সৌমেন, মলয়, গৌরী, আর্য, প্রভাকর, দীপ, নবনীতা, গার্গী, শুভদীপ এবং বিদিশা। প্রচ্ছদ সৌরেন্দ্র। নেপথ্য সঙ্গীত বিপুল ও প্রদীপ্ত। স্টোরি জয়েনিং বিশ্বদীপ। শুরু হচ্ছে আজকের গল্প রহস্যময় পাতাল নগরী। गाइड तो चाहिए ना साहब, सिर्फ 100 रुपया लूंगा। पूरा घुमा देंगे आपको, कुछ भी मिस नहीं होने दूंगा। নীল জিন্সের উপর লাল টি শার্ট, কালো টুপি পরা সৌম্যদর্শন লোকটা সিঁড়ির ঠিক মুখেই দাঁড়িয়েছিল। নিচে ওরা সেই পরিচিত 6 মুখ: রুদ্র, গোকুল, জয়ন্ত, কুহেলি, মৌমিতা আর সবশেষে স্থূল শরীর নিয়ে শতরূপা। ইদানিং থাইরয়েড থাবা বসিয়েছে তাকে। সবেমাত্র প্রাতরাশ করে রিসর্ট থেকে সবাই বেরিয়েছে। অনেক দূর থেকেই এই গুহা পাহাড়টা দেখা যায়। নাসিকের কাছে মহারাষ্ট্রের এক অসাধারণ দ্রষ্টব্যস্থল। স্থানীয় কথায় পাণ্ডব লেনি। গাইডের কথায় গোকুল জয়ন্তর উদ্দেশ্যে বলল, ও জয়ন্তদা, এই টিকিট কাউন্টারটা তো গাইডের কথা কিছু বললো না। নেওয়ার দরকার আছে কি? না না, লাগবে না। আমি এর আগে একবার এসেছি তো, নিজেরাই ঘোরা যাবে। চল চল। এখানে তো শীতকালেও ঠান্ডা নেই রে। উফ, কি গরম লাগছে রে বাবা। কুহেলি ওর গাঢ় নীল রঙের জ্যাকেটটা খুলে একপাশে রেলিংয়ে ধরে দাঁড়ালো। ফর্সা টুকটুকে শরীর, সাদা শার্টের উপরে 2টো বোতাম খোলা। সাহসী প্রত্যয় মুখে গাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। গাইড ছেলেটি ওর খোলা বোতামের দিকে তাকিয়ে বলল, अभी भी 20 मिनट चलना होगा मैडम, आप लोग थक जाओगे, बात मानो मेरी। अब जल्दी बोलो, गार्ड चाहिए कि नहीं। ছেলেটিও ওদের সঙ্গে 1 পা 2 পা করে উঠতে লাগলো। अभी भी 20 মিনিট? ওরে বাবা, কি গো শতরূপাদি, কি করবে গো? তোমার আবার সেই ন্যাকামো শুরু করলে নাকি? তোমাকে নিয়ে বেরোলেই তো সমস্যা। এই শোন, সবাই গাইড হলে কিন্তু ভালোই হয়, ভালোভাবে সব বোঝা যাবে। শতরূপা কথাটা বলে গাইডের দিকে তাকিয়ে বলল, तुम चलो हमारे साथ। नाम क्या है तुम्हारा? जी मेरा नाम ब्रजभूषण है। বললাম লাগবে না, তাও যত সব। জয়ন্ত বিরক্ত হলে ওর বউকে একটু এড়িয়েই চলে। রুদ্র গোকুলের হাতটা ধরে টেনে ফিসফিস করে বলল, এই লোকটাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা লাগছে। কোথায় আবার দেখবি? একটু আগে এখানেই দেখেছিস। গোকুল মজা করে বলল, আরে না, সত্যি বলছি, শুধু ব্রিজ কেনা, বুঝলি, এই জায়গাটাও যেন আমার কেমন চেনা চেনা লাগছে। এই মেরেছে, এই জয়ন্তদা, এই রুদ্র বলে কি গো? গোকুল তো উঠতে উঠতে হাসতে লাগলো। ছাত্র বোধহয় গত জন্মে গুহা শ্রমিক ছিল। জয়ন্ত মুখ টিপে বলল, ওদের বাংলা কথাবার্তা ব্রিজের বোঝার কথা নয়। তবু ও রুদ্রর দিকে তাকিয়ে হাসল। কিছুটা উঠে সবার দম বের হবার জোগাড়। একটা চাতালের মতো জায়গাতে এসে সবাই রেলিং ধরে দাঁড়ালো। গোকুল সঙ্গের বোতল থেকে 1 চুমুক জল খেয়ে বলল, আচ্ছা,
यहाँ का नाम पांडवों क्यों रखा गया था? मतलब इधर पंचो पांडव यानी युधिष्ठिर, भीम, अर्जुन। अरे नहीं साहेब, ये गलत फहमी है। इस गुफा के साथ महाभारत का कोई ताल्लुकात नहीं है। महाराष्ट्र में लेनी का मतलब है गुफा, केव, यानी बंगाली भाषा में गुहा। सही बोले? इधर जो बौद्धिस्ट साधु लोग रहते थे वो लोग पीला रंग का कपड़ा पहनते थे। उसी को पाली भाषा में बोला जाता था पुंडरू। तो वो पुंडरू से आया पांडु और पांडु से पांडव आया। अरे वाह बृजभूषण जी, आपको तो बहुत कुछ मालूम है। জয়ন্ত মোবাইল থেকে সিঁড়ির উপরে দাঁড়ানো প্রত্যেকের ছবি তুলতে তুলতে বলে উঠল। জয়ন্ত ওদের গ্রুপের সবার বড়। ওর কথায় ব্রিজ খুব খুশি হলো। পকেট থেকে একটা কিশমিশের প্যাকেট বার করে বলল, नासिक का किशमिश है साहेब, खा लीजिए। কিন্তু ব্রিজ বললেও কেউ একটা আগ্রহ প্রকাশ করল না। তখন এক প্রকার জোর করেই মৌমিতা আর রুদ্রকে বেশ কিছুটা খাইয়ে দিল। রুদ্র হেসে বলল, इधर का किशमिश के बारे तो कुछ सुना नहीं। ये बिल्कुल सच है, यहाँ का किशमिश बहुत अच्छा है। ব্রিজের কথায় রুদ্র কটমট করে ওর দিকে তাকিয়ে আবার সিঁড়ি চড়তে লাগলো। এর মধ্যে সবার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দেওয়া যাক। গোকুল মানে গোকুল বরাট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বহুদিনের বান্ধবী, বর্তমানে স্ত্রী কুহেলি রায়, ফ্যাশন ডিজাইনার। রুদ্র ভৌমিক ওষুধের দোকানের মালিক। তার বহুদিনের বান্ধবী এবং বর্তমান স্ত্রী মৌমিতা ব্যানার্জির শিয়ালদহে বুটিক আছে। আর শতরূপা সরকার ও জয়ন্ত সরকার পরস্পর স্বামী স্ত্রী। এদের ট্রাভেল এজেন্সি আছে। এদের আর এক বন্ধু আছে, পলাশ, যিনি এদের সঙ্গে সবকটা অভিযানেই অংশ নেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। শেষ মুহূর্তে ব্যক্তিগত কাজে দেরি হওয়াতে ট্রেন মিস করেছেন। অনেকটা ওঠার পর অবশেষে উপরে ওঠা গেল। সবারই তখন গলদঘর্ম অবস্থা। বৃজভূষণ একটা শুকনো বড় গাছের নিচে সবাইকে একত্রিত করল। তারপর নিজের মতো করে শুরু করলো। ये जो केव आप लोग देख रहे हैं, ये भगवान यीशु के जन्म के 100 साल पहले शुरू हुआ था और खत्म हुआ यीशु के जन्म के 300 साल बाद। और यीशु के जन्म के बाद और 300 साल लगा इसे खत्म होने में। ওরে বাবা, সে কি এত বছর ধরে? শতরূপা অবাক চোখে তাকালো। यस मैडम जी, जब सातवाहन का राज चालू हुआ था तब इसका निर्माण काम शुरू हुआ। इसके बाद तो 2 बार हाथ बदल भी हुआ इसका। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল বৃজভূষণের কথা। इधर हीनयान संप्रदाय का साधना चलता था। कुल मिला के कुछ 24 केव्स हैं इधर। केवल एक को छोड़ के बाकी सब में गौतम बुद्ध का लीला प्रकाश होता है और एक केव में होता है महावीर जैन का। अच्छा ब्रिज भाई, ये केव किस लिए बनता था? देखिए, केवल एक को छोड़ के यहाँ सब केव्स में सिर्फ गुरुकुल था, जिसको बिहार बोलते हैं। सिर्फ 18 नंबर का केव चैत है। চৈত मतलब? কুহেলি সানগ্লাসটা পরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। चैत का मतलब चैतन्य मैडम, यानी यहाँ पर सब साधु लोग ध्यान में शामिल होते थे। वाह ब्रिज भाई, बहुत कुछ जानकारी हुआ आज। রুদ্র হাততালি দিয়ে বলল, তারপর নিচু গলায় বলল, और भी जानकारी बाकी है। क्या बोलते हो ब्रिज जी? ये तो मेरा फर्ज है साहब जी। आगे चलिए, मैं तो पूरा हिस्ट्री खोल के रख दूंगा आपके सामने। ব্রিজ শেষ কথাটা রুদ্রর দিকে তাকিয়ে বলল। ব্রিজ একটু এগিয়ে বলল, हम लोग 1 नंबर से शुरू करते हैं फिर, लेकिन सब कोई ध्यान से सुनिएगा।
अंदर में फ्लैश कैमरे का बिल्कुल परमिशन नहीं है। এদিন তুলনামূলক ভিড়টা কম, তাই ব্রিজভূষণের পিছন পিছন ওরা ফাঁকা ফাঁকাতেই ঘুরতে লাগলো। এখন সকাল, তাই সূর্যের আলো গুহার একেবারে ভিতর অবধি প্রবেশ করছে। প্রতিটি গুহারই কাঠামো প্রায় এক। কালো গ্রানাইট পাথর কেটে কেটে গুহাগুলি নির্মাণ করা হয়েছে। সবগুলির ভিতরই প্রায় এক। প্রধান আকর্ষণ ভগবান বুদ্ধর প্রস্তর মূর্তি, সাথে ছোট বড় নাম না জানা কত শত শত মূর্তি আর পালি ভাষায় লেখা লিপি। সবাই ভালোই ঘুরছিল, কিন্তু রুদ্র যেন কোনো কিছুই উপভোগ করতে পারছে না। চুপচাপ বারবার দাঁড়িয়ে পড়ছে দেখে মৌমিতা জিজ্ঞাসা করল, তোমার কি কোনো সমস্যা হচ্ছে রুদ্র? হ্যাঁ, মানে কেমন যেন সব ফিলিংস হচ্ছে, মানে মনে হচ্ছে ছবির সব চোখগুলো আমাকে গিলতে আসছে। আমি যেন এখানে অনাহুত। মৌমিতার মনে হলো রুদ্র ওর সঙ্গে ফাজলামো করছে, তাই এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তবে কোনো এক অজানা কারণে ওর নিজেরও কেমন একটা অস্বস্তি হতে লাগলো। কেমন যেন নাচতে মন চাইল, অথচ জীবনে কোনো দিনও নাচেনি। ধীরে ধীরে সূর্য মধ্য গগনে উঠল। যে সূর্যরশ্মির জন্য পুরো গুহার ভিতর আলোকিত হচ্ছিল, এবার তার ঘাটতি শুরু হলো। ততক্ষণে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে সবেমাত্র 9টা গুহা দেখা সম্ভব হয়েছে, 15টা বাকি। সবাই অনুভব করল পেটে ছুঁচো ডন দিচ্ছে। বাইরের একটা ফাঁকা চাতাল দেখে সবাই শতরঞ্চি বিছিয়ে বসল। ব্রিজভূষণ অবশ্য শত অনুরোধেও খেলো না। ও আসছি বলে কোথায় একটা চলে গেল। শতরূপা সঙ্গের টিফিন কৌটো থেকে সকালে কেনা দক্ষিণী খাবারগুলো বিতরণ করতে করতে বলল, আমার একটা ব্যাপারে খুব খারাপ লাগছে যে পলাশ এবার আমাদের সাথে আসতে পারলো না। হ্যাঁ রে, এটা ঠিক বলেছিস। ওকে ছাড়া কিন্তু সবারই ফাঁকা লাগে। আর খেয়াল কর, সবসময় দেখবি ওরই লেট হবে। গোকুল ব্রেডে একটা কামড় দিয়ে বলল, তারপর রুদ্রর দিকে তাকিয়ে বলল, কিরে, ওর কোনো খবর পেলি? রুদ্র অন্যমনস্ক হয়ে বলল, ফোন করেছিলাম সকালে, নট রিচেবল বলছে। SMS-ও ছেড়ে রেখেছি। যাক বাবা, অন্তত এবারে মনে হয় না কোনো বিপদে পড়বো আমরা। মৌমিতার মুখে চোখে বেশ একটু স্বস্তির ছাপ। মোবাইলের স্ক্রিনে দেখে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, প্রতিবার কোনো না কোনো বিপদে পড়ে সব গন্ডগোল হয়ে যায়। মৌমিতার কথায় ওর দিকে তাকিয়ে রুদ্র হাসল। এখনো সারা দিন রাত পড়ে আছে ডার্লিং। আমার মনে কিন্তু একটা অজানা আশঙ্কা হচ্ছে। মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে। তুমি চুপ করো, বড্ড অপয়া তুমি। মৌমিতার কথায় সবাই মুখ টিপে হাসতে লাগলো। জয়ন্ত পরিস্থিতি পাল্টাচ্ছে দেখে স্বামী স্ত্রীর ঝগড়া শুরু হবার আগেই অন্যদিকে কথা ঘোরালো। বলছি, তোমাদের কি হলো? চলো না বাকিগুলোও দেখি। এর মধ্যে তো সব ফাঁকা হয়ে গেল। আরে ফাঁকা হোক না, ক্ষতি কি? শতরূপা টিফিন কৌটো গুছাতে গুছাতে বলল, দেখো, আমরা এসেছি ভালো করে দেখতে, তাই সারাদিন সময় নিয়েই দেখব, একদম বাধা দেবে না। তাছাড়া ব্রিজ তো বলেইছে যে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। শতরূপার কথায় জয়ন্ত গোমড়া মুখে চুপ করে গেল। মৌমিতা ফিসফিস করে বলল, আমার কিন্তু সব একই রকম লাগছে, একঘেয়ে লাগছে গো। ও তাই নাকি? তবে তুমি রুদ্রকে নিয়ে অন্য কোথাও সময় কাটিয়ে এসো। সত্যি বলতে কি, তোমাদের তো নতুন বিবাহিত জীবন। কি যে বলো দিদি। এমন সময় কথার মাঝে ব্রিজ ফিরে এলো। সম্ভবত শেষ কথাগুলো ওর কানে গেছে। মৌমিতার দিকে তাকিয়ে বলল, अरे शर्म की कोई बात नहीं, आप दोनों को कुछ स्पेशल दिखाते हैं, आइए। গোকুল উঠে দাঁড়িয়ে প্যান্টের থেকে ঘাস ঝাড়তে ঝাড়তে বলল, আর हम लोग क्या करेंगे? आप लोग भी आइए। ব্রিজ কথাটা বলে 2 পা বাড়াতেই রুদ্র পিছন থেকে ডাকলো, আচ্ছা এক বাত পুছু, आपको ना मैंने किधर देखा है, याद नहीं आ रहा है। রুদ্রের কথাতে ব্রিজের মুখের হাসি মিলিয়ে গেল। তবে পরক্ষণেই হাসি এনে বলল, लेकिन मैं तो आपको पहली बार ही देख रहा हूं।
18 নম্বরের গুহাটি বৈচিত্র্যে ভরা। ব্রিজ সব কিছুর ব্যাপারে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল। ততক্ষণে গুহার ভিতরের দিকের অংশগুলোতে অন্ধকার দীর্ঘ হতে লাগলো। সেরকমই একটা অন্ধকারে রুদ্র মৌমিতাকে জাপটে ধরে চুমু খেল। আসলে ওর আর কিছুই ভালো লাগছে না। প্রতিটি মূর্তি যেন ওর দিকে তাকিয়ে হাসছে। ও বুঝতে পারছে মৌমিতাও আর কোনো কিছু পছন্দ করছে না। তাই একঘেয়েমি কাটাতেই ও একটু বউয়ের কাছাকাছি এলো। মৌমিতা আবার রুদ্রর এই হঠাৎ সাহসী হয়ে ওঠা দারুণ পছন্দ করে। কিছু মুহূর্তের জন্য একটা থামের আড়ালে অন্ধকারে দুজন একটু ঘনিষ্ঠ হলো। आइए ना मैडम, कुछ खास दिखाएंगे आपको। হঠাৎ কানের সামনে মৃদু আওয়াজ শুনে চমকে গেল ওরা। কারেন্ট খাওয়ার মতো ছিটকে গেল দুজন। রুদ্র লজ্জা পেয়ে বলল, চলিয়ে। ব্রিজভূষণের মুখে চোখে একটা হাসি দ্রুত খেলে গেল। অন্ধকারে কারোর নজরে পড়ল না। ব্রিজ একটা গভীর সুড়ঙ্গ পথের দিকে ওদের নিয়ে যেতে লাগলো। ঘন অন্ধকার চারিদিকে। ব্রিজ অন্ধকারে দিব্যি চলতে পারলেও মৌমিতা আর রুদ্র রীতিমতো হাঁটতে অসুবিধা হতে লাগলো। তার উপর অতি সংকীর্ণ পথ, ভালো করে দাঁড়ানোই সম্ভব নয়, তার উপর আবার হাঁটা। শেষ অবধি প্রায় বসে বসে দুজনে ব্রিজভূষণকে ফলো করতে লাগলো। গোকুল হঠাৎ রুদ্রকে না দেখতে পেয়ে কিছু একটা আন্দাজ করে কুহেলিকে ফেলে অন্ধকারের দিকে সরে এলো। কিন্তু থামের আড়ালে কাউকে দেখতে না পেয়ে ও যখন ফিরে আসবে তখনই কাদের ফিস ফিস আওয়াজ শুনল। ও আওয়াজ লক্ষ্য করে অন্ধকারে একটা সুড়ঙ্গ পথ দেখতে পেল। কিন্তু এতটাই অন্ধকার যে নিচের দুটো সিঁড়ি বাদ দিয়ে আর কিছুই দেখতে পেল না। মোবাইলের টর্চটা জেলে যেই এক পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে উপর থেকে নুড়ি বালি পড়তে শুরু করাতে ও পিছিয়ে গেল। তবে ওর মনে হলো রুদ্রর পায়ের নীল স্নিকার্সের অংশবিশেষ ও দেখতে পেয়েছে। ও চিৎকার করে ডাকল, এ রুদ্র, কোথায় নামছিস? মৌমিতা কোথায়? কিন্তু কেউ কোনো সাড়া দিল না। বরঞ্চ ওর কথাগুলো যেন গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ছড়িয়ে পড়তে লাগলো। ততক্ষণে সিকিউরিটি ছুটে এসেছে গ্রুপের অন্যান্যরাও। কিন্তু তাদের মধ্যে রুদ্র ও মৌমিতা নেই। हाय हाय हाय, अरे आप चिल्ला रहे हैं क्यों? यह शोर मचाना माना है। चलिए बाहर चलिए। अरे भैया, हमारा दो दोस्त उस सुरंग की तरफ गया है, प्लीज उनको बाहर ले आइए। इस सुरंग में? अरे आप लोग पागल है क्या? इसमें रास्ता ही नहीं है। हाँ, 2-3 सीढ़ियाँ जरूर है, बस इतना ही। चलिए बाहर चलिए, न जाने कहाँ कहाँ से आता है ये सब। গার্ডের কথায় গোকুল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জয়ন্তর কথায় চুপ করল। আচ্ছা, তুমি কি দেখেছো রুদ্র আর মৌমিতাকে? আমার মনে হলো ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমেছে। গোকুলের কথায় জয়ন্ত মাথা দুলিয়ে গার্ডকে বলল, देखिए उसका बात सच भी तो हो सकते हैं, एक बार देख लीजिए ना। अरे सर जी, ये नामुमकिन है। हो सकता है वो दोनों बाहर की तरफ गया है। अब बाहर में ढूंढो, निकल जाओ जल्दी। ততক্ষণে আরও 3-4 জন সিকিউরিটি গার্ড চলে এসেছে। কিছু একটা বিপদ আন্দাজ করে কুহেলি বলল, আচ্ছা, ব্রিজকে ডাকলে হয় না? ও মনে হয় কিছু বলতে পারবে। কিন্তু ব্রিজকেও তো দেখা যাচ্ছে না। শতরূপা বেশ ঘাবড়ে গিয়ে বলল। জয়ন্ত শতরূপার কথার সূত্র ধরে বলল, अच्छा, हम लोगों का एक गाइड था ब्रिजभूषण, वो भी गायब है। देखिए ना प्लीज। गाइड? इधर में गाइड? आपका दिमाग ठीक है तो? हाँ ठीक ही तो है, लेकिन क्यों? জয়ন্তর কথায় গার্ডটি একটি প্রিন্ট আউট দেখালো। देखिए देखिए, इसमें क्या लिखा हुआ है। জয়ন্ত বেশ অবাক হয়ে দেখল। ইংলিশে গাঁজা নিতে বারণ করা হয়েছে। কাগজটা ফেরত দিয়ে বলল, लेकिन हमारे साथ जो गाइड थे वो ब्रिजभूषण कौन है? उसकी छवि मेरे मोबाइल में है, देखेंगे प्लीज? देखिए देखिए ना। चलो ठीक है, दिखाइए।
কঠিন মুখে গার্ড বলল। জয়ন্ত মোবাইল ঘেঁটে সব ছবিগুলো বার করে রীতিমতো ঘামতে লাগলো। আরে আরে, এখানেই তো ছিল, গেল কোথায় সব? একটা ছবিও তো নেই। গার্ড এবার ধমক দিল। आप लोग बंगाल का है ना, सिर्फ मछली खाता है, बेकार का बात अब ज्यादा करता है। निकलो यहाँ से जल्दी, बंद होने का टाइम हो गया है। জয়ন্তর অবস্থা দেখে গোকুল আর শতরূপা ওকে নিয়ে বাইরে এলো। তাজ্জব ব্যাপার, সবার ছবি উঠেছে কিন্তু। ওকে মাঝপথে থামিয়ে গোকুল বলল, জয়ন্তদা, আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। রুদ্র আর মৌমিতাকে কিন্তু ব্রিজই প্রথমে কিশমিশ খাইয়েছে, তারপরই ওই সুড়ঙ্গ পথে নিয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরেই রুদ্র আর মৌমিতার দিকে ব্রিজকে নজর রাখতে দেখেছি। এখন ওর ছবি ওঠেনি দেখে মনে হচ্ছে এ কোনো পিশাচ, ভূতও হতে পারে। ভূত? দূর, কি সব বলছো? জয়ন্ত গোকুলকে থামিয়ে দিয়ে বলল, তবে যেটাই হোক তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। হ্যাঁ, কিন্তু পুলিশ প্রশাসন ছাড়া আমরা কি করে উদ্ধার করব? কুহেলি সানগ্লাসটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, শোন না, আমার মনে হয় বাইরে না বেরিয়ে আমাদের এখানেই ওয়েট করা দরকার। তারপর সিকিউরিটি গার্ডরা বেরিয়ে গেলে না হয় গোপনে সুড়ঙ্গে ঢোকার চেষ্টা করব। গোকুলের কথায় কুহেলি চমকে উঠল। হোয়াট? পাগল হয়েছো তুমি? যদি বেঁচে না ফিরি? তাহলেও ক্ষতি নেই, অন্তত বিবেকের কাছে তো পরিষ্কার থাকবো যে বন্ধুকে বাঁচাতে গিয়ে মরেছি। গোকুলের কথাতে শতরূপাও মাথা দোলালো। আমরা সুড়ঙ্গে ঢুকতে খুব ভয় পাচ্ছি, আর ওরা না জানি আদৌ। প্লিজ প্লিজ চুপ করো তোমরা। জয়ন্ত কাঁপতে কাঁপতে বলল, আমরা মরি বাঁচি সুড়ঙ্গে যাব। আমরা একসাথে এসেছি, ফিরতে গেলেও একসঙ্গে ফিরব। কিন্তু গোকুল, তুমি পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করো। ও যদি বাইরে থেকে কোনো সাহায্য করতে পারে। কিন্তু কিভাবে কি করব জয়ন্তদা? ওর ফোন যে লাগছেই না। গোকুলের কথা শেষ হতেই কুহেলি দ্রুত সবাইকে একটা থামের আড়ালে সরে আসতে বলল। গার্ডরা সবাই চেক করে ফিরে যাচ্ছে, এরপরই সুড়ঙ্গে যাবার সুযোগ মিলবে। ওদিকে পলাশ ট্রেন মিস করেছে, ভেবেছিল কলেজ যাবে না। হাতে দুপুর অবধি অনেক সময়। বাড়ি থেকে সময় মতো বেরিয়ে হাওড়া যেতে গিয়ে মিছিলে আটকে পড়ে বিপত্তি। গীতাঞ্জলি এক্সপ্রেসটা মিস হয়ে গেল। কি করবে ভাবছে, এমন সময় চট করে মাথায় এলো ফ্লাইটে মুম্বাই যাবার প্ল্যান। সেখান থেকে 180 কিলোমিটার নাসিক। এক বন্ধুকে ফোন করতে অনলাইনে টিকিট হয়ে গেল, রাতের ফ্লাইট, কাজেই হাতে অনেক সময়। এবার আর ফ্লাইট মিস হলো না। দমদম এয়ারপোর্টে বোর্ডিং করার পর হঠাৎ দেখা সহেলির সঙ্গে, কলেজ জীবনের ক্লাসমেট। ও মুম্বাই যাচ্ছে। আরও আশ্চর্যের ব্যাপার, ও নাসিকেই থাকে পেইং গেস্ট হিসাবে, একটা চাকরি করে। অবাক হবার আরও কিছু বাকি ছিল। ফ্লাইটে ওঠার পর দেখা গেল সিট দুটোও পাশাপাশি। কি আশ্চর্যের ব্যাপার! দুজনেই অবাক, তবে তার থেকে বেশি খুশি, কারণ প্রায় 2 ঘন্টা অন্তত গল্প করার লোক পাওয়া গেল। পলাশের মুখেই ওর নাসিক আগমনের কারণ আর ট্রেন মিসের ঘটনা সব জানতে পারল। ও চাকরি সূত্রে 3 মাস হলো নাসিকে এসেছে, সিভিল ইঞ্জিনিয়ার। নাসিকে ওর কিছুই ঘোরা হয়নি, তাই পলাশকে পেয়ে মুহূর্তে প্ল্যান করে ফেলল যে কাল ও পাণ্ডবলেনি যাবে। পলাশও খুব খুশি। কলেজ জীবনে অবশ্য সহেলি আরও সুন্দরী ছিল, তবে এখনও কিছু কম নেই। দামি পারফিউমের গন্ধে পলাশ এখনও আবিষ্ট। সহেলিও মনে মনে ভাবছে যে পলাশকে যেরকম সরল সাদাসিধে দেখতে তেমনই আছে, খুব একটা পরিবর্তন হয়নি। সেই লাজুক লাজুক হাসি, গলায় নম্রতা। দুজনেই কিছু একটা গল্প করার পর এখন মৌন, বলা যেতে পারে চুপিসারে স্মৃতি রোমন্থন করছে। কখন যে প্লেন ল্যান্ড করেছে খেয়াল নেই। রাত প্রায় 10টা। বেল্ট থেকে লাগেজ নিয়ে বাইরে এসে সহেলি কিছু একটা ভেবে বলল, এখন যাবে কোথায়?
কোনো হোটেল বুক করেছো? না, সেই সময় আর কখন পেলাম? তাছাড়া আমি তো কিছুই চিনি না, একদম প্রথম। পলাশ লাজুক মুখে বলল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার তো অফিসে গাড়ি নিতে আসবে, চলো তোমাকে তুলে নিই। কিন্তু হোটেল পাবো তো? পলাশ বেশ চিন্তিত মুখে বলল। আরে তোমাকে ভাবতে হবে না, আমি আছি তো। সহেলি ওকে অভয় দিয়ে পার্কিং লটে এসে একটা নাম্বার টিপতেই গাড়ি হাজির। দুজনে পিছনের সিটে গা ঘেঁষাঘেঁষি করে বসল। প্রায় 3.5 ঘন্টার রাস্তা। কোথা দিয়ে সময় কেটে গেল টেরই পাওয়া গেল না। রাত প্রায় 2টোর সময় গাড়ি একটা বাড়ির সামনে থামল। সহেলি গাড়িতে আসতে আসতেই ওই গৃহকর্তাকে বলে দিয়েছিল, তাই পলাশের থাকতে কোনো অসুবিধা হলো না। পাশাপাশি 2টো রুম, অথচ এতটা রাস্তা আসতে আসতে মন দুটো কখন যে কাছাকাছি চলে এসেছে কেউ জানে না। তবে শরীর কাছাকাছি আসার সুযোগ নেই। অগত্যা পলাশকে পাশের ঘরে বাকি রাতটা শুয়ে শুয়েই সহেলির পারফিউমের গন্ধ, মুখের হাসি ইত্যাদির স্বপ্ন বুনতে শুরু করল। কখন যে ভোর হয়েছে খেয়াল নেই। দরজাতে টোকা পড়তেই চমকে উঠল। খুলে দেখে মিষ্টি হাসি নিয়ে সহেলি দাঁড়িয়ে। কি গো, ঘুম হলো নাকি সারা রাত বউয়ের কথা ভেবে ঘুমোনি? সহেলি হাসলে বেশি সুন্দর লাগে ওর একটি গজ দাঁতের জন্য। পলাশ লাজুক মুখে মাথা নাড়ালো। না গো, আমি বিয়ে করিনি। তুমি করেছো তো? না, আমিও না। লাইফে সেটেল হতে সময় লাগলো, তাই আর হয়ে ওঠেনি। সহেলি কথাটা বলে পলাশের দিকে এমনভাবে তাকালো যে পলাশের ভিতরটা কেঁপে উঠল। কিছু মুহূর্ত চুপ করে থেকে সহেলি বলল, চলো রেডি হও, 9:30টাতে তো কোম্পানি গাড়ি আসবে, আমরা পাণ্ডব লেনে যাব। বেলা 11টার সময় ওরা গেটে এলো। পকেট থেকে মোবাইল বার করতে গিয়ে পলাশ বুঝল ওটা কোনো অজানা কারণে দেহ রেখেছে, খুলছেই না। হতাশ ভঙ্গিতে সহেলের দিকে তাকাতে ও বলল, মনে হয় ব্যাটারিটা গেছে, তবে এখন কি উপায়? সহেলি মিষ্টি হেসে বলল, চিন্তা করো না, নিচে মেইন গেটের সামনে আমি একটা মোবাইলের দোকান দেখেছি, চলো তাড়াতাড়ি পা চালিয়ে গিয়ে কিনে আনি। সহেলির কথায় পলাশ ছুটল ওর সাথে। নতুন ব্যাটারি কেনা হলো। তারপর মোবাইলটা ঠিক করে তাড়াতাড়ি গেটে এলো। তবে ইতিমধ্যে আরও আধ ঘন্টা গেল। ওরা টিকিট কেটে উপরে এলো। প্রথম 2-3টে মনোযোগ সহকারে দেখল। তারপর যেই সূর্য পশ্চিম আকাশে, ছায়া দীর্ঘতর হতে লাগলো। ওদেরও ভালো লাগা দুর্বার গতিতে বাড়তে লাগলো। মনে পড়ে গেল কলেজ জীবনেও ওদের মধ্যে কম আকর্ষণ ছিল না, কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলতে পারেনি। এখন দুজনেই অনেক ম্যাচিওর। 10 নম্বর গুহাতে এসে সহেলি আর পারল না নিজেকে থামিয়ে রাখতে। গুহার দেওয়ালের একটা নারী পুরুষের জোড়ার ছবির দিকে তাকিয়ে বলল, আচ্ছা পলাশ, আমরা এদের মতো হতে পারি না? পলাশ বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। সহেলি একটা থামের আড়ালে পলাশের ডান হাতটা চেপে ধরল। তুমি আজও সেই লাজুকই রয়ে গেলে, মুখ ফুটে বলতেও পারলে না যে তুমি আমাকে ভালোবাসো। পলাশ কি উত্তর দেবে ভেবে পেল না। এত তাড়াতাড়ি যে ওর জীবনের খরা কাটবে ও ভাবেনি। আবেগের আতিশয্যে ও সহেলিকে জাপটে ধরল শেষমেশ। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। এমন সময় পিছনে কিছু লোকের হই হট্টগোলে ওদের হুঁশ ফিরল। ওদিকে সিকিউরিটি গার্ডরা চলে যেতেই কুহেলিরা বাইরে এলো। এখন বিকেল 5টা, চারিদিক শান্ত। এই সুযোগ 19 থেকে 24 বাকি সব গুহাগুলোতে একবার করে ঢু মারল সবাই, কিন্তু রুদ্রদের দেখা গেল না। তাই বাধ্য হয়েই 14 নম্বরের কাছেই সবাই ফিরে এলো। এখন গুহার ভিতরে প্রবেশ ছাড়া আর কোনো রাস্তা নেই। ওদের জীবনের সবচেয়ে রহস্যময় অভিযান হয়তো এটাই হয়ে থাকবে। জয়ন্ত বাকি 3 জনকে ডেকে গোল হয়ে দাঁড়ালো। এবার সত্যিকারের নেতৃত্ব দিতে হবে।
সবার উদ্দেশ্যে বলল, দেখো, আমরা এক ভয়ঙ্কর অভিযানে যাচ্ছি। ব্রিজ কি কিডন্যাপার না অশরীরী না অন্য কিছু, তা আমাদের জানতে হবে। রুদ্র আর মৌমিতা কোথায় হারিয়ে গেল তা দেখা আমাদের নৈতিক কর্তব্য। গার্ডরা আমাদের কথা বিশ্বাস করে হেল্প করতে পারতো, কিন্তু করলো না। চলো সবাই, যতক্ষণ পারবো আমরা চেষ্টা করব। জয়ন্তর কথায় সবাই হাত তুলে সমর্থন করল। তারপর অন্ধকার গুহার সুড়ঙ্গের অভিমুখে সবাই এগোতে লাগলো। সবার আগে মোবাইল জেলে গোকুল, পিছনে কুহেলি ও শতরূপা, আর সব শেষে জয়ন্ত। ছোট অভিমুখে কোনো ক্রমে একজন করে প্রবেশ করতে পারে। নিচে ক্রমশ সিঁড়ি নেমে গেছে। অপরিসর স্থান দিয়ে যত নামছে সবাই, তত যেন উপর থেকে বালি পাথর গড়িয়ে পড়তে লাগলো। সবাই ধুলোর হাত থেকে বাঁচতে রুমাল চাপা দিল। বেশ কিছুটা নামার পর ধুলোঝড় কমল। এই স্থান অপেক্ষাকৃত প্রশস্ত। সিঁড়ি আর নেই, তবে সমতল একটা করিডোর ক্রমশ অন্ধকারে চলে গেছে। কিছু দূর এগোতেই একটা আলো দেখা গেল, তবে তা আলো নয়, জ্যোতিচ্ছটা। কেমন যেন মায়াবী সব, কেমন যেন অদ্ভুতুরে আওয়াজ চারদিকে, সেই সঙ্গে প্রবল ঠান্ডা। সবাই থমকে দাঁড়িয়ে আওয়াজটা বোঝার চেষ্টা করতে লাগলো। কেমন যেন সব আদিম শব্দ। কিছুটা এগোতেই হঠাৎ চারদিক থেকে কারা যেন সব ঘিরে ধরল ওদের। প্রত্যেকের শরীরে ছোট ছোট রাজ পোশাক, আর হাতে উদ্যত বর্ষা। তার তীক্ষ্ণ ফলাগুলো চকচক করছে এই অন্ধকারেও। শতরূপা বিকট চিৎকার করে দাঁড়িয়ে যেতেই মুহূর্তের মধ্যে ওকে বেঁধে ফেলা হলো বাকি তিনজনকেও। ঘটনাটা এত আকস্মিক হলো যে কিছু বোঝার আগেই প্রত্যেককে বেঁধে মেঝেতে ফেলা হলো। শতরূপার চিৎকারে আরও জনাদশেক প্রহরী ছুটে এলো। তারপর প্রত্যেকে কী সব অজানা ভাষায় কথা বলতে লাগলো। এরপর কোনো এক দলপতির পরামর্শে প্রত্যেককে টেনে হিঁচড়ে আলোর দিকে নিয়ে যাওয়া হতে লাগলো। কেমন যেন মায়াবী নীল আলো চারিদিকে। করিডোর দিয়ে নিয়ে যাওয়ার সময় একটা বড় হল ঘরের পাশ দিয়ে সবাই যেতে লাগলো। এখানে একসঙ্গে অনেকের মুখে মন্ত্র উচ্চারণ হচ্ছে। সার দিয়ে প্রচুর লামা বুদ্ধের উপাসনা করছে। গুরুগম্ভীর মন্ত্রোচ্চারণে গায়ে কাঁটা দেয় সবার। পাশাপাশি সব ঘরে একই জিনিস চলছে। এ যেন এক পাতাল নগরী। প্রহরীরা একটা বড় হল ঘরে এনে ওদের ফেলল। বিশাল বড় ঘর। একপাশে গৌতম বুদ্ধের প্রস্তর মূর্তি, বিপরীত দিকে একটা সিংহাসন, সিংহাসনে রাজা বসে, তার সামনে সভা বসেছে। ওদেরকে টেনে হিঁচড়ে সামনে নিয়ে যাওয়া হলো। চারিদিকে দ্রাম দ্রিম শব্দে বাজনা বাজছে। রাজার দিকে তাকাতেই সবার ভিড়মি খাবার জোগাড়। রাজার আসনে যিনি বসে আছেন তিনি ব্রিজভূষণ। রাজা ওদের দিকে ভ্রুক্ষেপ করল না। ওর দৃষ্টি এক নর্তকীর দিকে। ওদের দিকে পিছন ফিরে নর্তকী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরনে কোমরে ছোট ঘাগরা বিশেষ, উন্মুক্ত পিঠে অতি ছোট বক্ষ আবরণীর ফিতে ছাড়া আর কিচ্ছু নেই। দ্রাম দ্রিম শব্দটা এখান থেকেই আসছে। রাজার পেশাদার বাজনাদাররা বিভিন্ন আদি ভৌতিক শব্দে বাজনা বাজিয়ে চলেছে। তার মধ্যে সুগন্ধি ধূপের গন্ধে চারিদিকে এক আদিম পরিস্থিতি তৈরি হয়েছে, যেন অনেক হাজার বছর পিছিয়ে আসা হয়েছে। ধোঁয়াতে মাঝে মাঝে সব কিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে। ওরা অবাক হয়ে দেখল নর্তকী নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে, নাচছে না। কিছুক্ষণ অপেক্ষার পর ব্রিজভূষণের চিৎকার পুরো গুহা কাঁপিয়ে দিল। ভাষা বোঝা না গেলেও বোঝা গেল নর্তকীর নাচ দেখার জন্য রাজার তর সইছে না।
ব্রিজের ধমকে নর্তকী নাচতে শুরু করলো। বাজনার তালে তালে তার উদ্দাম নৃত্যে পুরো সভাস্থল চুপ করে গেল। শরীরের প্রতিটি নড়াচড়াতে হাততালির বন্যা বইতে লাগলো। নর্তকী যেন পাগল হয়ে গেছে, সারা শরীর যেন খেলে বেড়াচ্ছে। অর্ধ উন্মুক্ত স্তনযুগল, সুগভীর নাভি আর ক্ষীণ কটিদেশে যৌবনের প্রতিটি উচ্ছ্বাস যেন ধরা পড়ছে। নাচতে নাচতে নর্তকীর মুখের নাকাব সরে গেল হঠাৎ। তারপর কুহেলিদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল সে। অবাক বিস্ময়ে সবাই প্রত্যক্ষ করল সামনের নর্তকী আসলে মৌমিতা। মৌমিতা, তুমি ঠিক আছো তো? রুদ্র কোথায়? গোকুলের প্রশ্নে কিছু বলার আগেই বৃজভূষণের হুকুমে মৌমিতাকে বেঁধে ফেলা হলো। মুখে আবার পরিয়ে দেওয়া হলো নাকাব। মৌমিতাকে টেনে হিঁচড়ে সরানো হতেই বৃজভূষণ সিংহাসন থেকে নেমে জয়ন্তদের দিকে এগিয়ে এলো, হাতে খোলা তরবারি। বন্দি চারটে শরীর ভয়ে ছটফট করতে লাগলো। সামনে মৃত্যু নিশ্চিত। প্রত্যেকের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কিন্তু ওদেরকে অবাক করে বৃজভূষণ থামল। প্রত্যেককে খুঁটিয়ে দেখে এক ক্রূর হাসিতে ফেটে পড়ল। তারপর বাকি তিনজনকে ছেড়ে কুহেলির দিকে এগিয়ে গেল। তরবারি খাপে ঢুকিয়ে কুহেলির সামনে হাঁটু গেড়ে বসল। চোখে মুখে গভীর লালসা। কুহেলি ব্রিজের সেই দৃষ্টি নিতে না পেরে মাথা অন্যদিকে ঘোরালো। ব্রিজ নিচু হয়ে বসে কুহেলির সারা শরীরে হাত বোলাতে লাগল। বরফ ঠান্ডা হাত। ঘৃণায় কুহেলি মুখ সরিয়ে নিল। গোকুল আর থাকতে না পেরে ভয়ঙ্কর এক চিৎকার করে উঠল, ব্রিজ! বৃজভূষণ! ব্রিজ একটু চমকে উঠল। তারপরেই গোকুলকে পদাঘাত করে মেঝেতে ফেলে দিল। তারপর উচ্চ স্বরে প্রহরীদের কিছু একটা বলতেই কুহেলিকে রেখে জয়ন্ত, গোকুল আর শতরূপাকে একটা করিডোর দিয়ে টেনে হিঁচড়ে একটা ছোট্ট ঘরে নিয়ে যাওয়া হলো। প্রায় অন্ধকার ঘর। দেওয়ালের উপর কুলুঙ্গিতে একটা ছোট্ট কুপি জ্বলছে। প্রহরীরা চলে যাওয়ার আগে কিছু শুকনো খাবার দিয়ে গেল। আসলে ওগুলো কিশমিশ। ওরা তিনজন কিছুক্ষণ বোবার মতো বসে রইল। কি করতে গিয়ে কি হলো কারোরই মাথায় ঢুকছে না। অনেকক্ষণ পর জয়ন্ত ক্ষীণ কণ্ঠে বলল, আমরা কি কয়েক হাজার বছর এগিয়ে এসেছি? কে এই ব্রিজ? জয়ন্তর কথায় শতরূপা ফিসফিস করে বলল, তা কি কখনো সম্ভব নাকি? কিন্তু কিছু একটা তো হয়েছেই, এখন কিছুই মাথায় আসছে না। ওদের কথায় গোকুল হতাশ ভঙ্গিতে বলল, কুহেলিকে এরা ছিঁড়ে খাবে জয়ন্তদা, যেমন মৌমিতাকে দেখলাম। আমরা এই কোন জগতে এসে পড়লাম? গোকুল, আমি রুদ্র। একটা অস্পষ্ট ক্ষীণ আওয়াজে সবাই মুহূর্তে চুপ করে গেল। রুদ্র ডাকলো মনে হয়। হ্যাঁ, কোথায় ও? গোকুল হাত পা বাঁধা অবস্থাতে উঠতে গিয়ে পড়ে গেল। হ্যাঁ, আমি রুদ্র। আমাকে ওরা পিলারের সঙ্গে বেঁধে রেখেছে। কিছুটা স্বর বাড়িয়ে রুদ্র বলল, আমরাও প্রত্যেকে বাধারে ভাই। তবুও দেখি কি করা যায়। গোকুল এদিক ওদিক তাকাতে লাগলো, ধারালো কিছু খোঁজার আশায়। আমার ব্যাগে একটা ফল কাটার ছুরি ছিল, কিন্তু ব্যাগটা তো। কুহেলির কথাকে অসম্পূর্ণ রেখে জয়ন্ত বলল, আমার জামার বুক পকেটে একটা ব্লেড আছে। গোকুল, পারবি ভাই নিতে? চেষ্টা করছি জয়ন্তদা। গোকুল শুয়ে শুয়ে হ্যাঁচড়াতে জয়ন্তর সামনে গেল। পিছন ফিরে বিশেষ কায়দাতে জয়ন্তর বুক থেকে ব্লেডটি বার করল। তারপর কিছুক্ষণের মধ্যেই প্রথমে নিজের হাতের বাঁধন মুক্ত করল,
তারপর দ্রুত সব বাঁধন মুক্ত করে রুদ্রসহ অন্যদেরও মুক্ত করল। তোরা বোকার মতো সুড়ঙ্গে ঢুকলি কেন? গোকুলের প্রশ্নে রুদ্র মাথা নাড়ল। তা নয়, আমরা সম্মোহনের শিকার। বিশেষ করে ওই কিশমিশ খাওয়ার পর যেন কেমন ঘোরের মধ্যে চলে যাই আমরা। তারপর কেমন করে যেন আমি আর মৌমিতা ব্রিজভূষণের কথাবার্তায় মোহিত হয়ে নিচে নামতে থাকি। কিছুটা পরেই ওই ব্রিজভূষণের আসল পরিচয় পাই। আসল পরিচয়? জয়ন্ত অবাক চোখে তাকালো। হ্যাঁ, ব্রিজ হলো আসলে সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণী, আর আমি শক রাজা রুদ্রদমন। রুদ্রর কথায় কয়েক মুহূর্ত সবাই চুপ। তারপরই সবাই হাসতে শুরু করলো। ব্রিজভূষণ গৌতমীপুত্র সাতকর্ণী, আর তুই শক রাজা রুদ্রদমন? গোকুল হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়ল। তুমি এভাবে হেসো না গোকুল, হতেও তো পারে ও ঠিক বলছে। শতরূপা কঠিন মুখে বলল, তার মানে তুমি কি বলছো? রুদ্র ঠিক বলছে? আমার তো মনে হয় ওর মাথা কাজ করছে না। জয়ন্তর কথায় গোকুল হাসি থামালো, কিন্তু রুদ্রর মুখে কঠিন ভাব। ওর বক্তব্য যে মিথ্যে নয় তা এদের বোঝানোর সময় হয়ে গেছে। জানি এই মুহূর্তে যাই বলবো তাই তোমরা অবিশ্বাস করবে। আমি তো নিজেই জানতাম না যে আমি শকদের একটি যুদ্ধপ্রবণ শাখা কর্দমকের রাজা রুদ্রদমন। আমরা নিচে নামতেই ওই মায়াবী আলোর মায়ার জালে পড়লাম। সব কিছু যেন এলোমেলো হতে থাকলো। ব্রিজ পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ ঘুরে দাঁড়ালো। সারা শরীরে ওর রূপান্তর হতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই রাজবেশেও ধরা দিল। তারপর যা হতে থাকলো তার জন্য আমি আর মৌমিতা একদমই প্রস্তুত ছিলাম না। ওর রূপান্তর শেষ হতেই ক্রূর হাসিতে ফেটে পড়লো। সঙ্গে সঙ্গে চারিদিক ঘিরে ফেললো ওর প্রহরীরা। আমি হতবাক হয়ে প্রশ্ন করলাম, এসবের মানে কি ব্রিজ? এরা কারা? ব্রিজ ব্রিজ ব্রিজভূষণ আমি ব্রিজভূষণ নই। আমাকে চিনতে পারছো না? ভালো করে দেখো আমায়। তাও যদি না পারো এই পানীয়টা খাও। কথা বলতে বলতেই আমার মুখে একটা তরল ঢেলে দিলেন উনি। উনি? যা বাবা, এত সম্মান? হ্যাঁ, উনি আমার সম্পর্কে শ্বশুর হন। এর পিছনে অনেক ইতিহাস আছে। সেই সময় মানে 200 খ্রিস্টাব্দ নাগাদ সাতকর্ণী সাতবাহন রাজ্যকে পূর্বঘাট থেকে পশ্চিমঘাট পর্বতমালা পর্যন্ত বিস্তৃত করে ফেলেছিল। বিদেশি শক্তিরা তখন তার কাছে পর্যুদস্ত। আমি তখন কর্দমকের রাজা। হঠাৎ দক্ষিণাত্য আক্রমণ করে সাতকর্ণীকে পরাস্ত করলাম। পরাজিত হয়ে তিনি তার কন্যার সাথে আমার বিবাহ দিয়ে সন্ধি স্থাপন করলেন, যাতে তার রাজ্য রক্ষা পায়। এ অবধি বলে রুদ্র থামল। তারপর একটা কুলুঙ্গি থেকে ছোট্ট কুঁজো বার করে জল খেলো কিছুটা। ওর কথা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল, কিন্তু ওর গলার স্বর, কথা বলার ধরন সবই পাল্টে যেতে লাগলো। ও থামতে শতরূপা মাথা নাড়িয়ে বলল, এই ঘটনা আমি ইতিহাসে পড়েছি। টলেমির রচিত ইন্ডিয়ান হিস্ট্রি থেকে সব জানা যায়, কিন্তু এখানে ঘটনার পুনরাবৃত্তি কেন? সবচেয়ে অবাক লাগছে রুদ্র কিভাবে ব্রিজভূষণ মানে সাতকর্ণীর ভাষা বুঝতে পারছে। আমরা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, রুদ্র প্রকৃতিস্থ আছে তো? মানে কোনো রকম? গোকুলের কথায় রুদ্র কঠিন মুখে উঠে দাঁড়ালো। আমি আগেও বলেছি, বিশ্বাস করা তোদের ব্যাপার, কিন্তু এটা সত্যি। আমি রুদ্রদমন, বিখ্যাত শক রাজা। আমার সব মনে পড়ে গেছে। আমি জাতিস্বর। রুদ্রর কথায় সবাই স্তম্ভিত হয়ে গেল। কিন্তু তোমার আর মৌমিতার প্রতি ব্রিজের শত্রুতা কিসের?
জয়ন্তর প্রশ্নে রুদ্র হালকা হাসল। কারণটা ইতিহাসে নেই, সম্পূর্ণ নারী গঠিত। আমি নর্তকী শ্বেতাম্বরীকে ভালোবাসতাম। সে ছিল সাতকর্ণীর রক্ষিতা। ওর মেয়ের সঙ্গে বিবাহিত জীবন আমার সুখের হয়নি। এদিকে আমার সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে এমনিতেই সাতকর্ণী সন্ধি করে ক্ষুব্ধ, তার উপর নর্তকী সংক্রান্ত এই সব কারণে ক্রমশ সাতকর্ণী আমার উপর ক্ষুব্ধ হন। তাই আমার উপর ক্রোধ থাকলেও রাগ গিয়ে পড়ে নর্তকী শ্বেতাম্বরীর উপর। তাই শ্বেতাম্বরীকে গুম করা হয় চিরদিনের মতো। আমি আর ওর কোনো খোঁজ পাইনি। তোর শ্বেতাম্বরী তো মৌমিতা, তুই ওকে খুঁজে পাসনি মানে? দিব্যি বিয়ে করে ফেললি? দয়া করে থাম তোরা সবাই, কোনো রসিকতা করিস না। আমার মধ্যে কি চলছে তোদের আমি বলে বোঝাতে পারবো না। আমাকে শ্বেতাম্বরীকে বাঁচাতে হবে, যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে। আমাকে বাঁচাতে হবে। রুদ্র কেমন যেন ভাবুক হয়ে বলল। ওর হাবে ভাবেও পরিবর্তন আসন্ন। এমন সময় বাইরে দরজা খোলার আওয়াজ হতেই অন্ধকারে সবাই সতর্ক হয়ে গেল। কুলঙ্গির আলোতে দেখা গেল 5-6টা কালো মূর্তিকে, প্রত্যেকের হাতেই তরবারি না হলে বর্ষা। ওরা ঘরে ঢুকেই অবাক হয়ে তাকিয়ে বুঝল যে বন্দিরা সবাই বাঁধন মুক্ত। একজন অজানা ভাষাতে চিৎকার করে কিছু বলল, তারপর সবাই দু প্রান্তে দিয়ে ওদের ঘিরে ধরল। বিস্ময়ের মুহূর্ত কাটতেই রুদ্র খালি হাতে চকিতে আক্রমণ করে একজন প্রহরীকে অস্ত্র সমেত মাটিতে পেড়ে ফেলল। তারপর কিছু বুঝে ওঠার আগেই সঙ্গের বর্ষাটা নিয়ে লাফিয়ে উঠে তীব্র গতিতে লোকটার বুকে বিঁধিয়ে দিল। ততক্ষণে ওই দলেরই 3 জন এসে জয়ন্ত, শতরূপা আর গোকুলকে জাপটে ধরে মাটিতে ঠেসে বসালো। 3 জনের হাতেই খোলা তরবারি। ভয়ে জয়ন্ত আর শতরূপার প্রাণ ওষ্ঠাগত। গোকুল অবশ্য ছোটবেলাতে শেখা মার্শাল আর্টের কৌশলে মুহূর্তে ওই প্রহরীকে মাটিতে আছড়ে ফেলে গলার সামনে তরবারি ধরে বন্দি বানালো। ততক্ষণে অতিরিক্ত প্রহরীটি রুদ্রকে তীব্র আক্রমণ করছে। বর্ষা আর তরবারির ঠোকাঠুকির ঝনঝন শব্দে গুহার ভিতরে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলো। রুদ্রকে যেন চেনাই যাচ্ছে না। সত্যিই কি ও তবে শক রাজা রুদ্রদমন? ভয়ে কাঁপতে কাঁপতে জয়ন্ত আর শতরূপার তাই মনে হতে লাগলো। ইতিমধ্যে দ্বিতীয় প্রহরীকেও নিরস্ত্র করে ফেলল রুদ্র। জখম হয়ে মাটিতে গড়িয়ে পড়ল লোকটা। পরপর 3 জন ঘায়েল হতেই বাকি 2 জনও জয়ন্ত আর শতরূপাকে ছেড়ে রুদ্রকে আক্রমণ করল। রুদ্র এবার বর্ষা ছেড়ে তরোয়াল হাতে নিয়ে সাবলীলভাবে একা 2 জনের সঙ্গে লড়াই করতে লাগলো। ওর লড়াই দেখে কখনোই মনে হচ্ছে না যে ও এই শতাব্দীর শহুরে মানুষ। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ শেষ। ক্ষতবিক্ষত অবস্থায় 5 প্রহরী মাটিতে কাতরাচ্ছে। যুদ্ধ শেষ করে রুদ্র গোকুলদের দিকে তাকালো। চোখে মুখে বিস্ময়। এক অজানা ভাষাতে কিছু একটা জিজ্ঞাসা করল। তার মানে গোকুলরা জানে না। ওরা শুধু অবাক চোখে দেখল রুদ্রর পরিহিত জামা প্যান্ট উধাও। তার বদলে জায়গা নিয়েছে রাজবেশ। ওর চেহারাতে আচরণে রাজার ঔদ্ধত্য ধরা পড়ছে। ওকে দেখে এতদিনের বন্ধু গোকুলও গুটিয়ে গেল। তবে গোকুলদের দিকে অবাক চোখে তাকালেও কোনো ক্ষতি না করে গলা নামিয়ে দুর্বোধ্য ভাষাতে কিছু একটা বলে খোলা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ল। একটা হট্টগোল শুনে পলাশ সহেলিকে নিয়ে বাইরে এলো। ওরা দেখল 5-6 জন সিকিউরিটি গার্ড জটলা করছে। থামের আড়াল থেকে যা শুনল তাতে বুঝল কলকাতা থেকে আসা 2 পর্যটক নিখোঁজ হয়েছে। কিন্তু এ ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক, কারণ তাদের ধারণা তারা থাকতে এরকম কিছুতেই সম্ভব নয়। সব শুনে সহেলি বলল, আচ্ছা, এরা তোমার বন্ধুদের কথা বলছে না তো? তোমার মোবাইল তো গতকাল থেকে সুইচ অফ ছিল। একবার দেখো তো ব্যাটারি পাল্টাবার পরে কোনো মেসেজ ঢুকলো কিনা। সহেলির কথায় পলাশ ফোন চেক করে দেখল অনেক মেসেজ ঢুকেছে। তার মধ্যে শেষগুলো দেখে ওর মাথা খারাপ হবার জোগাড়। বিকেল 5টা 5 জয়ন্ত লিখেছে, তুমি কোনোভাবে এখানে এসেছো কিনা জানি না, এদিকে রুদ্র আর মৌমিতা সুরঙ্গে ঢুকে নিখোঁজ হয়েছে। এরপর গোকুলের একটা মেসেজ, ভাই আমরা সবাই পাতাল কক্ষে বন্দি, আমাদের বাঁচা। মেসেজটা যখন পলাশ সহেলিকে দেখালো ততক্ষণে গার্ডরা গুহাগুলো চেক করতে করতে অনেকটা এগিয়ে গেছে। হঠাৎ পলাশ আর সহেলিকে দৌড়ে আসতে দেখে
ওরা সন্দেহবশত দাঁড়িয়ে পড়ল। ওদের একজন ধমকের সুরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই পলাশ জয়ন্ত আর গোকুলের মেসেজটা দেখিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার হিন্দি তর্জমা। মেসেজ দেখে ওদের চক্ষু ছানা বড়া। ये कैसे हो सकता है? हम लोग इतना साल से इधर काम कर रहा है, ऐसे दिल लहराने बातें इसके पहले कभी सुना नहीं। ওদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটি বলল, इधर में 2-3 छोटा साइज का सुरंग है, लेकिन उसका तो रास्ता भी बंद है। ওদের মধ্যে আরেকজন চিন্তিত হয়ে বলল, सर जो भी हुआ है हो गया, लेकिन पुलिस तो बुलाइए जल्दी। পলাশের কথায় গার্ডরাই ফোন করে পুলিশ ডাকলো, কিন্তু যতক্ষণে পুলিশ এলো পুরো সন্ধ্যা নেমে গেছে। ততক্ষণে আরও 2-3টে মেসেজ পেল পলাশ। প্রচণ্ড উদ্বেগে ওদের সময় কাটতে লাগলো। ওসি সোলকারের নেতৃত্বে পুলিশ আবার নিয়ে এলো আর্কিওলজিক্যাল ইন্ডিয়ার এক সদস্য মিস্টার কাজবেকারকে, কারণ গুহার একটা সঠিক ম্যাপও দরকার। সন্ধ্যার অন্ধকারে কৃত্রিম আলোর ব্যবস্থা করতে করতেই রাত 12টা বাজল। তারপর শুরু হলো অভিযান। ওসি সোলকারের নেতৃত্বে 10 জন সশস্ত্র কনস্টেবল আর মিস্টার কাজবেকার 18 নম্বর গুহার সুড়ঙ্গের ভিতরে নামার প্রস্তুতি নিল। পলাশদের অনুমতি না থাকলেও ওরা অফিসারের কাছে বহু অনুনয় বিনয় করে নিচে নামার সুযোগ পেল। ওদিকে রুদ্র হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতেই গোকুল বলল, জয়ন্তদা, ওর হঠাৎ কি হলো বলো তো? কিছুক্ষণ আগেও তো সবাইকে চিনতে পারছিল। ওর পুরো মাত্রায় রূপান্তর ঘটেছে গোকুল। আমরা আর সভ্য জগতে ফিরতে পারবো বলে মনে হয় না। তোমরা এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কুহেলি মৌমিতা ওদেরকে কিভাবে উদ্ধার করবে? শতরূপার কথাবার্তায় উদ্বেগ স্পষ্ট। আচ্ছা জয়ন্তদা, আমরা কি কোনো প্রাক ঐতিহাসিক যুগে চলে এলাম? এরা কারা? মানুষ না পিশাচ? কিছুই তো বুঝতে পারছি না। জানি না কুহেলিদের কিভাবে বাঁচাবো। পলাশকেও যদি পেতাম। ওকে কি মেসেজ পাঠিয়েছ? হতে পারে ওর মোবাইল খারাপ, কিন্তু ও হয়তো নিজে এখানে এসেছে, কিন্তু টাওয়ার পাচ্ছে না বলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। জয়ন্তর কথায় গোকুল কিছু বলতে যাচ্ছিল। হঠাৎ শতরূপার অস্ফুট আওয়াজে দুজনেই চমকে তাকালো। ঘায়েল প্রহরীগুলো আর নেই। এ কি ভোজবাজি? শতরূপা উঠে দাঁড়িয়ে বলল, চলো আমরা মরি বাঁচি বাইরে বের হই, ওদিকে কি হচ্ছে আমরা কেউ জানি না। তা ঠিক, কিন্তু বাইরে বের হলেও আবার বন্দি হব, না হলে মারাও যেতে পারি। জয়ন্ত গোকুলকে ধরে কোনো মতে উঠে দাঁড়ালো। তারপর অতি সন্তর্পণে দরজা খুলে দেখল বাইরের করিডোরটা পুরো অন্ধকার। মাঝে মাঝে 2-1টা বাতি জ্বলছে বটে, তবে তার আলো যথেষ্ট নয়। পুরো জায়গাটাই হিমঘরের মতো ঠান্ডা। করিডোরের দুপাশেই ছোট ছোট ঘর, বেশিরভাগেরই দরজা বাইরে থেকে বন্ধ। আচ্ছা, এইগুলো কোনোটার ভেতরে কুহেলি মৌমিতা নেই তো? শতরূপার কথায় গোকুল প্রথমে একটি ঘরের দরজা বাইরে থেকে খুলল। ওদের ঘরের মতো ভিতরে কুলুঙ্গি থেকে আলো জ্বলছে, তবে তা বড্ড কম। কুহেলি, 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 কি আছো? জয়ন্ত দুবার ডাকল, কিন্তু কেউ সাড়া দিল না। গোকুল এবার বিপরীত দিকের একটা ঘর খুলে দেখল, না, সেখানেও কেউ সাড়া দিল না। কিন্তু ওরা অনুভব করল 2টো ঘর থেকেই অস্পষ্ট কী সব আওয়াজ আসছে। অনেকগুলো নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ, সঙ্গে মৃদু পদশব্দ। গোকুল 3য় বা 4র্থ ঘরের দরজা খুলতেই সেই অস্পষ্ট শব্দগুলো গাঢ় হলো। কারা যেন সব হুড়মুড় করে বেরিয়ে আসতে লাগলো। সেই সঙ্গে ভয়ঙ্কর চিৎকার, মনে হয় বহু বছর ধরে বন্দি অসংখ্য মানুষ এতদিনে ছাড়া পেল। ওরা অল্প আলোতেই দেখল কাতারে কাতারে যুদ্ধবন্দী মুক্তির আনন্দে চিৎকার করে ছুটে আসছে। তাদের চিৎকারে পাতাল নগরীতে যেন ঝড় বইতে লাগলো। হঠাৎ রুদ্র দমনের হুঙ্কার শোনা গেল।
দুর্বোধ্য ভাষাতে সেনাদের উদ্দেশ্যে কিছু বলতেই সবাই থেমে গেল। তারপর পুনরায় সামনে এগোতে লাগলো। সামনের ঘরগুলো বোধহয় অস্ত্র ভাণ্ডার ছিল। জনা কয়েক প্রহরী অত শত সেনাদের দেখে ভয়ে পালিয়ে গেল। কাতারে কাতারে সৈন্য অস্ত্র ভাণ্ডারে ঢুকে পড়তে লাগলো। লুট হতে লাগলো সব। এরা কি সব রুদ্রদমনের সেনা? এত দিন বন্দী ছিল? শতরূপার কথায় জয়ন্ত মাথা দুলিয়ে বলল, আমারও তাই মনে হচ্ছে। আমাদের রুদ্র নেতৃত্বে এক ভয়ঙ্কর যুদ্ধ হতে যাচ্ছে শতরূপা। আসলে এই যুদ্ধ অতীতে একবার হয়েছে। কোনো এক মায়াবী অবস্থাতে আমরা বর্তমানে বসে লাইভ টেলিকাস্ট দেখছি। আচ্ছা জয়ন্তদা, একটা জিনিস বুঝতে পারছো? এত সৈন্য আমাদের প্রায় উপর দিয়ে চলে গেল, অথচ আমাদের তো কিছুই হলো না। এরা কি সত্যি? গোকুলের অসম্পূর্ণ কথায় সবার শরীরে শিহরণ খেলে গেল। গোকুলের কথা শেষ হবার আগেই ওরা অনেক দূর থেকে শুনতে পেল ব্রিজভূষণ মানে গৌতমীপুত্র সাতকর্ণীর গলা। বিপরীত প্রান্ত থেকে তিনিও তার সৈন্য এগিয়ে আসতে লাগলো। কুলুঙ্গির আলোয় অস্ত্র ঝলকানির চিহ্ন জানান দিল যুদ্ধ শুরু হয়েছে। তার সঙ্গে বিকট সব আর্তনাদ। একটা খালি ঘরে ওরা ভয়ে ঢুকে পড়ল। এই ঘরে তুলনামূলক আলো বেশি। ওরা ঘরে ঢুকে পড়তেই কুহেলির কান্নার আওয়াজ পেল ওরা। একটা পালঙ্কের উপরও বসে আছে। ওদের দেখে কাঁদতে কাঁদতে নেমে এসে গোকুলকে জড়িয়ে ধরল। থ্যাংক গড, থ্যাংক গড তোমরা এসেছো। আর কিছুক্ষণ এই ড্রামা চললে আমি মরেই যেতাম। তুমি কি এখানে একা ছিলে নাকি পাহারাতে ছিলে? এই প্রশ্নের উত্তর জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন চলো মরি বাঁচি বাইরে যাই, কোনোভাবে এখান থেকে পালাতেই হবে। শতরূপার কথায় ওরা ঘর থেকে বাইরে এলো। চিৎকার চেঁচামেচি অনেকটা এগিয়ে গেছে। তার মানে রুদ্রদমন সাতকর্ণীকে পর্যুদস্ত করছে। কি ঘটবে ভগবানের হাতে ছেড়ে দিয়ে ওরা সন্তর্পণে এগোতে লাগলো। দূর থেকে অস্ত্রের ঝলকানি শোনা যেতে লাগলো। ঠিক এমন সময় পরপর কয়েকটা টর্চের আলো এসে পড়াতে ওরা অবাক হয়ে পিছনে তাকালো। পরপর কয়েকটা ছায়ামূর্তি, সেই সঙ্গে পরিচিত একটা ডাক। জয়ন্তদা, আমি পলাশ, তোমরা ভয় পেও না, আমি পুলিশ নিয়ে এসেছি। একসঙ্গে 5-6টা টর্চের আলো পড়তেই দেখা গেল কোথায় কি, সবই তো ফাঁকা। কয়েকটা বাদুর ডানা ঝাপটে উড়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু কোথাও নেই। সব কোথায় গেল? কি ছিল জয়ন্তদা? যুদ্ধ। গৌতমীপুত্র সাতকর্ণী আর রুদ্র মানে রুদ্রদমনের। ওর কথায় পলাশ আর সহেলি যথেষ্ট অবাক হলো। অবাক হলো পুলিশ অফিসার अजीत सोलकारो। अब एक मिनट अभी आपने क्या बोला? इधर लड़ाई हो रहा था? हाँ सर, अभी तक तो लड़ाई जारी था, लेकिन सब गया कहाँ? जयंत माथा चूल के बोल लो। अब हमको तो लगता है आप लोग दारू पी के ही जबान आप सना बोल रहे हैं। आप लोग दारू तो नहीं पिए ना? इंस्पेक्टर टॉर्च मेरे যত दूर देखा जाए देखे बोल लो। नहीं सर, हम लोगों को वो आदत नहीं है, लेकिन हम सच ही बोल रहा है। सर, हमारा दोस्त अभी भी लापता है। গোকুলের কথাতে বোধহয় ওসি বিশ্বাস করলো। একজন কনস্টেবলের উদ্দেশ্যে বলল, ए सावरकर, सावरकर, यहाँ का सारा घर छानबीन करो जल्दी। কথার সঙ্গে সঙ্গে 2-3 জন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল, আর ওসি নিজে চলল সামনের দিকে। কিছু দূর যেতেই একটা স্থান দিয়ে ভোরের আলো দেখা গেল। সবাই অবাক হয়ে ছুটল সেদিকে। এর মধ্যে যে রাত কেটে ভোর হয়েছে তা ভেবে ওরা অবাক হলো। এটি সুড়ঙ্গের অন্য একটা প্রান্ত। যত সামনে এগোনো হচ্ছে ততই রাস্তা সংকুচিত হচ্ছে। একটা জুতো পরা পা দেখা যাচ্ছে দেখে সবারই বুক ছ্যাঁত করে উঠল। সুড়ঙ্গ পথের মুখে একটা পাথরের আড়ালে রুদ্র পড়ে আছে, জামা কাপড় ছিন্ন ভিন্ন। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস পড়ছে দেখে সবাই নিশ্চিন্ত হলো। কিন্তু মৌমিতা কই? এটা পাহাড়ের পিছন দিক,
লোকচক্ষুর আড়ালে ঘন ঝোপঝাড় আর পাথরের পরিত্যক্ত স্থান। খুব সাবধানে রুদ্রকে বাইরে খোলা আকাশের নিচে আনা হলো। সহেলির সঙ্গে জলের বোতল ছিল। কিছুটা ছিটিয়ে দিতেই রুদ্র প্রথমে চোখ মেলল, তারপর ধরফর করে উঠে বসল। একটুও অবাক না হয়ে উদ্গ্রীব হয়ে বলল, মৌমিতা, মৌমিতা কোথায়? ওকে বোধহয় ওরা ধরে নিয়ে গেছে। आप लोग किसके बारे में बोल रहे हैं? इधर तो कोई भी नहीं है। সোলকারের প্রশ্নে রুদ্র ঢোক গিলে বলল, সাতকর্ণী। सातकर्णी? कौन है वो? ওসি সাহেব অবাক হয়ে আর্কিওলজিস্ট মিস্টার কাজবেকারের দিকে তাকালো। ये तो नामुमकिन है सर, लेकिन इस आदमी के साथ जो हादसा हुआ है वो भी सच है। কাজবেকারের কথার উত্তরে ওসি কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সাভারকার চিৎকার করে সবাইকে ডাকল। इधर आइए साहब, देखिए एक औरत इधर गिरा है। মৌমিতা, মৌমিতা বেঁচে আছে তো? সবাই ওদিকে ছুটে গেলেও রুদ্র গোকুলের কাঁধে ভর করে আস্তে আস্তে এগিয়ে গেল। একটা গর্তে ঝোপের উপর মৌমিতা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, মুখেও একটা রুমাল বাঁধা। বাঁধন মুক্ত হতেই ছুটে এসে প্রথমে রুদ্রকে, তারপর শতরূপাকে জড়িয়ে ধরল। উফ দিদি, আর পারছি না, সারা রাত চিৎকারও করতে পারিনি। লোকগুলো যেভাবে বেঁধে গেছে, আর পারছি না, আর পারছি না। রুদ্র আবার গিয়ে মৌমিতাকে জড়িয়ে ধরল। তোমাকে তোমাকে কিছু করেনি তো ওরা? রুদ্রর কথায় মৌমিতা লজ্জাতে লাল হলো, ছোট করে বলল, না। রুদ্র নিশ্চিন্ত হয়ে তারপর পলাশ আর সহেলের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। তুই কখন এসেছিস? আর আর উনি কে? চিনলাম না তো। পলাশের কথা কেড়ে জয়ন্ত এগিয়ে এলো। আমি বলছি, আসলে ও পলাশের হবু। কথার সঙ্গে সঙ্গে সহেলি লজ্জায় রাঙা হয়ে কুহেলিকে জাপটে ধরল। এমন সময় আর্কিওলজিস্ট কাজবেকার একটা পুরনো খঞ্জর নিয়ে ওদের সামনে দাঁড়ালো। ये जो खंजर देख रहे हैं ये लगभग 1500 साल की पुराना है, इधर मिला। शायद आपका बात सच है भौमिक साहब। কাজবেকারের কথাতে সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে খঞ্জরটা দেখতে লাগলো। আরে এটাই তো সেই অস্ত্রটা যা ব্রিজের কাছে ওরফে সাতকর্ণীর কাছে ছিল। রুদ্র আরও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ওসি হন্তদন্ত হয়ে এদিকে এলো। मिस्टर काजबेकर, उधर बहुत पुराना चीज़ मिल रहा है। मैंने भी देखा है सर, लेकिन ये केव्स इतना पुराना है, हर वक्त पब्लिक घूमने आता है, लेकिन अभी तक किसी भी आदमी को इतने दिनों से पता नहीं है कि इस केव के पिछवाड़े में भी बहुत सारे देखने को चीज़ है। हाय राम, ये तो बड़ा ही ताज्जुब का बात है। केव के नीचे एक पाताल नगरी। সোলকারের চোখ ছানা বড়া হয়ে রইল। भगवान का लाख लाख शुक्रिया पलाश बाबू, आपका सब दोस्त को सही सलामत रेस्क्यू कर सका। ওসি সাহেবের কথায় পলাশ বিজয়ের হাসি হাসতে লাগল। এই উদ্ধার কার্যের কৃতিত্ব ওর আর সহেলেরই। কিছুক্ষণের মধ্যেই তদন্ত কার্য শেষ হতেই সবাই হোটেলে ফিরল। পলাশ আর সহেলিও চলল একসঙ্গে। সারা রাত কারোর খাওয়া ঘুম হয়নি, কিন্তু বিপত্তি বাঁধল রুদ্র ঘরে ঢুকতে গিয়ে। চাবি ঘোরাতে গিয়ে দেখল মিলছে না। এত বড় তামার চাবি হোটেল কর্তৃপক্ষ তাকে কিন্তু দেয়নি। দেখে মনে হচ্ছে অনেক পুরনো, হতে পারে তা কয়েক হাজার বছর আগেকার, হতে পারে তা